আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। রোডম্যাপের খসড়া নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। ইসি সচিব বলেন, রোডম্যাপে সংলাপ, আইনবিধি সংস্কার সহ সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা আসে প্রধান উপদেষ্টার কাছ থেকে। এরপরে নির্বাচন কমিশন জানায় ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশন আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করবে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তিনি জানান, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে পরে প্রস্তুতির সময়ভিত্তিক তথ্য থাকবে রোডম্যাপে। রোডম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। বর্তমান ইসি 2024 সালের নভেম্বরে যোগ দেওয়ার পর 2025 সালের ডিসেম্বরকে ধরে প্রাথমিক কর্মপরিকল্পনা সাজায়। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ হওয়ার পর কর্মপরিকল্পনা পরিমার্জন চলছে। বিষয়টি চূড়ান্ত করতে 18 আগস্টের মধ্যে বৈঠক হবে। এরপরে রোডম্যাপ পুস্তিকা আকারে প্রকাশ করতে পারে নাসির উদ্দিন কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। যারা বয়কটের চেষ্টা করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এ মন্তব্য করেন তিনি। বলেন, দাবি পূরণ না হলে, সংস্কার ও বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না বলে যারা মন্তব্য করছেন সেগুলো কেবলই মাঠের বক্তব্য। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে তার ভাষণে বলেছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া জাতির সামনে বিকল্প আর কিছু নেই। এছাড়া জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। আগামী নির্বাচনে নতুন ভোটার 45 লাখ। এদের মধ্যে ভোট নিয়ে রয়েছে উচ্ছ্বাস, নিরাপত্তা নিয়ে রয়েছে শঙ্কাও। গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও মত প্রকাশের স্বাধীনতায় গুরুত্ব দিচ্ছেন তরুণরা। বলছেন, রাজনৈতিক দলগুলোকে তরুণদের চাহিদা বুঝে পরিকল্পনা সাজাতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও রাজনৈতিক দলগুলো। প্রথম ভোট দেবে 45 লাখ তরুণ, নির্বাচনের ফলে যারা ব্যাপক প্রভাব রাখবে। নির্বাচন নিয়ে তরুণদের ব্যাপক উচ্ছ্বাস, তবে কিছু বিষয় নিয়ে হতাশাও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে রয়েছে শঙ্কা। আমাদের নিরাপত্তা যেন তারা নির্দিষ্ট করে, আমরা আমাদের জীবনের যে চাহিদাগুলো, এটা তারা যেন পরিপূর্ণভাবে আমাদেরকে বুঝিয়ে দেয়। যে আমাদের দেশের জন্য ভালো কিছু করবে, যে কমিটমেন্টে আসবে যে আমি দেশের জন্য এই করব, এবং সেটা যদি আমরা এই এখন থেকে দেখাতে হবে তাদেরকে, আমরা কাদেরকে ভোট দেব। আমরা স্টুডেন্টরা যুদ্ধ করলাম, আন্দোলন করলাম, ফ্যাসিস্ট সরকার নামাইলাম, অনেক কিছুই করছি, কিন্তু যেই প্রপার যেই জিনিসের জন্য আমরা যুদ্ধ করতেছি, এত রক্ত দিচ্ছি, সেটা হচ্ছে শান্তি। আমি কোথাও দেখতে পাচ্ছি না যে এমন কোনো শান্তি পাচ্ছি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন তৈরি হয়েছিল তা বাস্তবায়ন হয়নি বলে মত অনেকের। দলগুলোকে তরুণদের চাওয়া বিবেচনা করার তাগিদ দিয়েছেন তারা। গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা, এই দুইটা বিষয় হচ্ছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধারে বা গণতন্ত্র রক্ষায় বা গণতন্ত্র চর্চায় আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আবার পুনরায় কোনো জুলাইয়ের আগমন ঘটাতে না হয়। ধরেন এই তিন দলের মধ্যে আওয়ামী লীগ কেমন করলো এটা তো আমরা দেখলাম,
তো এই যে বিএনপি আর জামাত, এই দুইটার মধ্যে যে কোনো একটা, যারা এই দেশ দশের স্বার্থে কাজ করবে আমি মনে করি তাদেরকেই ভোট দেওয়া উচিত। আমরা চাই যে বাকি সব গণঅভ্যুত্থানের মতো এই গণঅভ্যুত্থানটা যেন ভুলে যাওয়া না হয় এবং তরুণদের ত্যাগকে স্বীকার করে নিয়ে সুন্দরভাবে আবার সমাজ ব্যবস্থাটা হয়। ২৪-এর গণঅভ্যুত্থান নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে মানদণ্ড হিসেবে সামনে রাখছে তরুণ ভোটাররা। রাজনৈতিক দলগুলোর ইশতিহারে এর প্রতিফলন দেখতে চায় তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, এনসিপির হয়ে রাজনীতি করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুলশানের চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন সরকারের প্রভাবশালী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপদেষ্টা আসিফ জানান, নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন তিনি। তবে নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান উপদেষ্টা। সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছরে এখন পর্যন্ত অপূর্ণতার পাল্লাটাই ভারী। জনগণ অভ্যুত্থানের সুফল পেলেও সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে তা বলা কঠিন বলে জানান আসিফ মাহমুদ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি। রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য তার। 2024-এর 5 আগস্টের পর তার সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান উপদেষ্টা। মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে শিবিরের গুপ্ত রাজনীতি জড়িত বলে দাবি করেছেন ছাত্রদল সভাপতি। আর সাধারণ সম্পাদকের অভিযোগ, ডাকসু ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের 1.5 শতাধিক কর্মীর নাম রয়েছে, যা প্রশাসনের ব্যর্থতা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ছাত্রদলের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব মন্তব্য করেন দুই নেতা। ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি চালুর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। পরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম জানান, তাদের কর্মীরা বিভিন্নভাবে মবের শিকার হচ্ছেন, বাদ যাচ্ছেন না শিক্ষকরাও। এর পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের দাবি, ছাত্রলীগের রাজনীতিতে জড়িত অনেকে এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, ভোটার তালিকা, সেখানে আপনারা দেখেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি, প্রায় 150-এরও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের পরিচয় গোপন করে তারা ওই সব জায়গায় দখল করে নিচ্ছে। এটি সরাসরি দখলদারিত্ব কায়েমের মতো। ছাত্রলীগ যেভাবে করেছে, ছাত্র শিবির ঠিক সেভাবে দখলদারিত্ব কায়েম করছে। 7 দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে লুটকারীদের তালিকা আদালতে জমা দিতে জেলা প্রশাসন, বিজিবি ও র্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহারের বেঞ্চ এই আদেশ দেন।
পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় শেষ পর্যন্ত হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো। সরকারি কর্তৃপক্ষের ব্যর্থতায় আদালতের দ্বারস্থ হন পরিবেশবাদী সংগঠন ও আইনজীবীরা। এক রিটের শুনানি শেষে 1 সপ্তাহের মধ্যে লুট করা পাথর ফেরানোর আদেশ দেন হাইকোর্ট। বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পাথর উত্তোলনে পরিবেশের ক্ষতি নিরূপণ করতেও বলা হয়েছে। এছাড়া পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। আদেশ দিয়েছেন যে একটা বিশেষজ্ঞ কমিটি করা, যার মধ্যে বুয়েটের একজন প্রফেসর থাকবেন, যে এখানে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হয়েছে টাকায় নির্ধারণ করার জন্য, সেই টাকাগুলো যাতে আদায় করা যায় সেই নির্দেশনা দিয়েছেন এবং আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটা নির্দেশনা দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় এসেছে, তাদের নাম এবং তালিকা তৈরি করে আদালতে এফিডেভিট আকারে দাখিল করতে বলেছেন। বিশেষজ্ঞরা বলছেন পাথর লুট করায় পরিবেশের যে ক্ষতি হয়েছে আবারও পাথর ফেলার মাধ্যমে তা কিছুটা পূরণ হবে, তবে প্রাকৃতিকভাবে তা পূরণ হতে অনেক সময় লাগবে। এজন্য দরকার কঠোর নজরদারি। মনে করছি না যে একদম আমরা রিস্টোর যাকে বলে থাকি সেই পূর্ব অবস্থায় নিয়ে যেতে পারবো বলে আমি মনে করছি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে আসতে হবে এবং মেসেজটা দিতে হবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রকৃতিকে ধ্বংস করে কোনো কাজ করলে সেটা প্রকৃতিও এক ধরনের প্রতিশোধ নেবে। দেশজুড়ে সমালোচনার পর লুট করা সাদা পাথর উদ্ধার করে প্রতিস্থাপন শুরু করেছে যৌথ বাহিনী ও প্রশাসন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় জামিনে কারামুক্তি পেয়েছেন অভিনেত্রী শমিকা এসার। বৃহস্পতিবার রাত 10:40 দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। কারা সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির তথ্য জানিয়েছেন। গত বছরের 5 নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমিকা এসারকে। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমিকা এসার। 12 মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত 9 এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যা চেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালত। এই মামলায় সোমবার জামিন পান এই অভিনেত্রী। শমিকা এসার অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। বাজারে ভোজ্য তেলের দাম নিয়ে অস্থিরতা কমেনি। পাম অয়েলের দাম কমলেও নাগালের বাইরেই সয়াবিন তেলের দাম। তাই পাম অয়েলের দাম কমানোর সুফল পাচ্ছে না ভোক্তারা। আমদানিকারকদের দাবি বিশ্ববাজারে দাম বেশি থাকায় দেশে সয়াবিন তেলের দাম কমছে না। বাজারে অনেকদিন ধরে চড়া ভোজ্য তেলের দাম। বিশ্ববাজারে দাম কমায় মঙ্গলবার পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করে সরকার। পাম অয়েলের বড় অংশই ব্যবহার হয় হোটেল রেস্তোরাঁয়। তবে তেলের দাম কমলেও কমেনি হোটেলে খাবারের দাম। পাম অয়েলের দাম কমানোর প্রভাব পড়েনি সয়াবিন তেলের দামে। 15 এপ্রিল বোতলজাত সয়াবিন 189 টাকা আর খোলা সয়াবিনের দাম 169 টাকা লিটার নির্ধারণ করে ব্যবসায়ীরা। এরপর কয়েক দফা বৈঠকেও দাম কমাতে পারেনি মন্ত্রণালয়। টিসিবির হিসাবে 1 বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় 13%। বোতল যদি বলছেন ওইটার দাম বাড়ে না, ওটা এখনো ঠিক আছে, ওটার দাম বাড়ে না। হ্যাঁ, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে। এখন তেলের দামটাও কমানোর দরকার। যদি তেলের দামটা কমে তাহলে সাধারণ মানুষের আয়ত্তের ভিতরে পড়বে আর কি। আমদানিকারকদের দাবি বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম টন প্রতি $1200। আপাতত দেশে সয়াবিনের দাম কমার সম্ভাবনা নেই। বাজারের সাথে দেশের বাজারের মূল্য মানে সামঞ্জস্য রেখে এটা করা হয় কি, যে আসলে আন্তর্জাতিক বাজার বলতে আজকের আন্তর্জাতিক বাজার বিবেচনা করা হচ্ছে না। আজকে বাজারে যে মালটা আসছে সেটা কি দামে কিনা ছিল সেইটার হিসাব করে আমরা কষ্ট করি। আজকে বেড়ে গেছে, আজকে বাজারে সমন্বয় হচ্ছে, বিষয় এরকম না। অস্থির নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। সয়াবিনের নামে পাম অয়েল খাওয়ানো হচ্ছে কিনা, অথবা এই যে পাম অয়েলের দিয়ে যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করা হয় হোটেল রেস্তোরাঁ বেকারি আইটেম সেই জায়গাগুলিতে দাম কমানো হচ্ছে কিনা, দামে কোনো ইতিবাচক পরিবর্তন আসতেছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টনের বেশি, যার বেশিরভাগই আমদানি করে হাতে গোনা মাত্র 5 থেকে 6টি কোম্পানি। মূলত তারাই নিয়ন্ত্রণ করে তেলের বাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেমরার সারুলিয়া থেকে ভোলাগঞ্জে লুট হওয়া প্রায় 40,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে শীতলক্ষা নদীর তীরে অভিযান চালায় তারা। র্যাব জানায় গোপন খবরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 7টি প্রতিষ্ঠান থেকে পাথরগুলো জব্দ করা হয়। এই ঘটনায় প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে র্যাব। বাকি পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে বাহিনীটি।
সম্প্রতি ভোলাগঞ্জ থেকে প্রায় 1.5 কোটি ঘনফুট পাথর লুট করা হয়। এ নিয়ে একটি ছবি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনা শুরু হয়। প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি এটা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের লোক আছে আমাদের সাথে প্রশাসনের লোক আছে, তারা এটা পরবর্তীতে আরও হিসাব কিতাব করে এটার পরবর্তী ব্যবস্থাগুলো নিবে। আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি। নজিরবিহীন লুটপাটে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রায় বিরান ভূমিতে পরিণত হওয়ার পর টনক নড়ে প্রশাসনের। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে আটক করা হয় 70টি পাথর বোঝাই ট্রাক। লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয় কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। পাথর লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবি পরিবেশবাদীদের। গত বছর 5 আগস্টের পর থেকে নজিরবিহীন লুটপাট চলে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সম্প্রতি তা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে হয় সমন্বয় সভা। সাদা পাথর জাফলংয়ে 24 ঘণ্টা যৌথ বাহিনীর নজরদারি রাখা, অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ নেওয়া হয় 5টি সিদ্ধান্ত। বুধবার রাত থেকেই অভিযান শুরু করে যৌথ বাহিনী। সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয় চেকপোস্ট। তল্লাশি চলে ট্রাকগুলোতে। পাথর বোঝাই করার কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি পরিবহন শ্রমিকদের। যদি অবৈধভাবে না টানতো অথবা সারপিনের যে মাল যদি অবৈধভাবে না টানতো আমাদের ভোগান্তি হইতো না। যদি পাথর থাকে আপনারা চেক করেন, চেক করিয়ে আপনারা আনলোড করে ফেলান। এলচিল মাল সারার কথা, তারপরে আর ছাড়লো না, সারা রাত গেল না খাইয়া, দোকান ফাটো নাই, কিচ্ছু নাই। বারবার প্রশাসনকে জানালেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি পরিবেশবাদীদের। দিনের আলোতে যখন এই ধরনের কর্মকাণ্ড চলে এবং প্রশাসন যদি বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে এটাকে কোনোভাবেই আমরা যথেষ্ট বলে মনে করতে পারি না। প্রকৃতপক্ষে যারা দায়ী তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে, সেটা আমরা প্রত্যাশা করি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ট্রাকে তল্লাশি চালানো হয়। অবৈধ পাথর বোঝাই ট্রাক ডাম্পিং করা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা এলসি পাথরটা দেখতেছি, চেক করতেছি যে বা মিক্সচার আছে কিনা। যদি মিক্সচার আপনার থাকে তাহলে তো তাকে আমি অনুমোদন দিতে পারবো। অনুমোদনপ্রাপ্ত কাগজ থাকে সেক্ষেত্রে তারা এনওসি পাবে যাওয়ার, আর যদি না থাকে সেক্ষেত্রে তারা এখানে আটকে যাবে এবং সেটা হচ্ছে আপনার নির্ধারিত স্থানে ডাম্পিং করা হবে। এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কারখানা বন্ধে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। পুলিশ বলছে বেকার হয়ে যাওয়া অনেকে জড়াচ্ছেন অপরাধে। গেল 1 বছরে পোশাক সহ 106টি কারখানা বন্ধ হওয়ায় চাকুরি হারান অন্তত 78,000 মানুষ। এর নেতিবাচক প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ও। এর জন্য বন্ধ কারখানা চালু করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান ব্যবসায়ীদের। গেল বছরের শেষ দিকেও শ্রমিকদের পদচারণায় মুখর ছিল এই জায়গা। গাজীপুরের কোনাবাড়িতে কেয়া গ্রুপের এই কারখানায় কাজ করতেন প্রায় 15,000 মানুষ। এখন সব বন্ধ, নেই কর্মচাঞ্চল্য। ইউক্রেন যুদ্ধের প্রভাবে 2023 সাল থেকে বিদেশি কার্যাদেশ নিয়ে সংকটে পোশাক শিল্প। এরপর রাজনৈতিক অস্থিরতার জেরে একের পর এক ইউনিট বন্ধ হয়ে যায় বলে দাবি কেয়া গ্রুপের চেয়ারম্যানের। আমার গ্যাসের প্রেসারও কম, গ্যাসের প্রেসারটা গভর্নমেন্টে বাড়াইতে হবে, এবং আর যে ইন্টারেস্ট, গ্যাসের দাম বা আদার্স যেটা আছে এটা গতানুগতিক আমার এতে কোনো সমস্যা হয়নি। এই 4টা ব্যাংকে আমি ঋণগ্রস্ত আছি 2600 কোটি টাকা, এবং তারা যদি এফসি অ্যাকাউন্টে ঢুকায় তাহলে এই 2600 কোটি টাকা আমার ঋণ থাকবে না। একই চিত্র গাজীপুরের অনেক কারখানার। গেল বছরের 5 আগস্ট থেকে 1 বছরে বন্ধ হয়েছে ভেক্সিমকোর 13টি সহ 106টি কলকারখানা। চাকরি হারিয়েছেন অন্তত 78,000 শ্রমিক কর্মচারী। অনেকে অপরাধে জড়াচ্ছেন বলে জানায় পুলিশ। আমি যেটা 10 বছর যাবত চাকরি করছি, হঠাৎ করে গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো জায়গায় চাকরি নেই, নাই সুবিধা পড়ে নাই, এজন্য একটু চলতে একটু কষ্ট হইতেছে অনেকটাই। কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটি স্বাভাবিক। তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি। মালিকরা বলছেন সমস্যা সমাধানে সঠিক নীতিমালা এবং বন্ধ কারখানা চালুর বিষয়ে সরকারের আন্তরিকতা প্রয়োজন। শ্রমিক এখানে বেকার হচ্ছে, সেটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য বিশাল একটা ক্ষতিকর। পরবর্তীতে সেটা একটা বিস্ফোরক হয়ে যেতে পারে। তো
আমরা মনে করি সরকার মহোদয় নীতি সহায়তা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবে, দেশের অর্থনীতি বাঁচাবে এই সংকটকালীন সময়ে। গাজীপুরে তৈরি পোশাক সহ মোট কারখানা ৫,০০০, এর মধ্যে ২,৫০০-এর বেশি কারখানাই অনিবন্ধিত, যেখানে পোশাক কারখানায় আছে ১,১৫৪টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরাঞ্চলে আজ বিকেল থেকে নামতে শুরু করবে বন্যার পানি, তবে পানি বাড়বে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদীর। সেক্ষেত্রে এসব নদীর আশপাশের নিম্নাঞ্চল সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, বড় ধরনের বন্যার শঙ্কা নেই, স্বল্প মেয়াদী নিম্নাঞ্চল প্লাবিত হবে। ভারতের আসাম, মেঘালয়, সিকিমে ভারী বৃষ্টির কারণে উজানের পানিতে প্লাবিত হয়েছে নীলফামারী, লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ। পানিবন্দী হয়েছে ৩৫,০০০-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। তবে ভারতে ও রংপুরে ভারী বৃষ্টির প্রবণতা কমে এসেছে। আগামী ৩ দিন এসব অঞ্চলে ভারী বৃষ্টির তেমন আশঙ্কা নেই। উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিন্তু গত দুই দিন যেরকম বৃষ্টি হয়েছে সেই তুলনায় অনেকটাই কমে গিয়েছে, এবং সেই যে কমে গিয়েছে সেই রকম একই রকম অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। বৃষ্টির প্রবণতা কমে আসে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। প্লাবিত এলাকায় কমতে শুরু করবে পানি। তবে রোববার পর্যন্ত পানি বাড়বে ব্রহ্মপুত্র, পদ্মা ও যমুনা নদীতে, কিন্তু সতর্কসীমা অতিক্রম করবে না বলে জানাচ্ছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এখানে যে বন্যাটা হচ্ছে সেটা স্বল্পমেয়াদী হওয়ার সম্ভাবনাই বেশি। এটা হয়তো আগামীকাল থেকে উন্নতি লাভ করতে পারে। সাধারণত প্রতি বছরই মানে বর্ষা মৌসুমে নদ-নদীর পানি এরকম লেভেলে আসে। তো সেই মৌসুমী বৃষ্টিপাতজনিত কারণে প্রধান নদ-নদী অববাহিকায় পানি বৃদ্ধি ঘটেছে, যেটা আগামী 3 দিন থাকতে পারে। তার পরবর্তীতে এটা স্থিতিশীল হয়ে যেতে পারে। লঘুচাপের প্রভাবে আগামী রোববার ও সোমবার দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় প্রায় সব উপজেলায় দেখা দিয়েছে মৌসুমী জ্বর। আক্রান্ত রোগীদের ভিড় দেখা যাচ্ছে হাসপাতালে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগীরা জানান, জ্বরের সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথাসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসা রোগীদের মধ্যে বেশিরভাগকেই বহির্বিভাগ থেকে ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যারা সুস্থ হচ্ছেন না তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ২ শতাধিক রোগী শুধু জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। জ্বর যাচ্ছে না, খাইতে গ্রামের ডাক্তারে খাইয়ে কাজ হচ্ছে না, এখন এখানে আলাম না পেয়েছি। তখন আমার এই হসপিটালে ভর্তি হয়ে কালকে আবার ভর্তি দেখানোর পরে তবে বলছে যে আপনি এখানে ভর্তি হন। হওয়ার পরে আবার ইঞ্জেকশন দিল। এই জ্বরটা মূলত আমরা অধিক সংখ্যায় পাচ্ছি, তো এগুলো আমরা বহির্বিভাগে বেশিরভাগ চিকিৎসা দিচ্ছি, অন্তর্বিভাগে খুবই কমই ভর্তি হচ্ছে। তার কারণ এটা খুব মারাত্মক সংক্রমিত বা খুব মারাত্মক পর্যায়ে যাচ্ছে না। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বিভিন্ন জেলার গ্রামীণ রাস্তাঘাট। সড়কে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন নষ্ট হওয়ার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কগুলো মেরামত করে চলাচল উপযোগী করার দাবি স্থানীয়দের। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে প্রধান সড়ক পর্যন্ত ৭০০ মিটার রাস্তা পুরোটাই খানাখন্দে ভরা। এতে হাসপাতালে যাতায়াতকারীদের পড়তে হচ্ছে দুর্ভোগে। গত বছরের বন্যায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। মেন রোড থেকে সদর হাসপাতাল পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট হয়, রাস্তাটা খুব ভাঙ্গা। যে অবস্থা রিক্সায় করে বা সিএনজি করে কোনো রুগী যদি যায়, মনে হয় ডেলিভারি গাড়ির ভিতরে হয়ে যাবে। সিসি ঢালাই ছাড়া রাস্তাটি টেকানো সম্ভব নয় উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, বরাদ্দ পেলে স্থায়ী কাজ করা হবে। এই ফিনান্সিয়াল ইয়ারে অলরেডি বলা হয়েছে যে আমাদের এই রাস্তাটা খুবই দরকার, কয়েকটা রাস্তা খুবই দরকার জানানো হয়েছে, এবং আমরা পরবর্তী প্যাকেজটা হয়তো এই রাস্তাগুলোকে বিশেষ করে হসপিটাল রোড নিয়ে করব। মরণফাঁদ হয়েছে মাগুরা যশোর মহাসড়ক। প্রায় ৪৪ কিলোমিটার এই সড়কটি সংস্কারের বছর না যেতেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কিছুদিন আগে সড়কটা মেরামত করছে, কিছুদিন যেতে না যেতেই সড়কের এই অবস্থা। ভাঙা রাত্রে অতটা দেখা যায় না, তবে খুবই সমস্যায় আছে। মানহীন কাজের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে উল্লেখ করে দ্রুত মেরামতের কথা জানিয়েছে সড়ক বিভাগ। আমরা ঠিকাদারকে পত্রের মাধ্যমে জানিয়েছি, বর্ষাটা শেষ হওয়ার পর যে
যেখান থেকে ছোট ছোট পথক হয়েছে সেই পথকগুলো মেরামত করলে আবার সড়কের যানবাহন চলাচল সহজ হবে। জয়পুরহাটের কালায়ে 1 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ উঠেছে এলজিডি ও ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে বারবার আপত্তি জানালেও আমলে নেয়নি এলজিডি কর্তৃপক্ষ। পরিস্থিতিগুলা এই রাস্তা কোনো ক্রমে টিকার সম্ভাবনা নাই। 3 নাম্বার এটা 2 নাম্বার এটা মিক্সার আছে, সেই ইঞ্জিনিয়ার বলেছে যে না 1 নাম্বার আছে, তাহলে সেই জায়গাতে আমাদের করার কি আছে? আমরা যতটুকু করার বলেছি কিন্তু কাজ হচ্ছে না। হবিগঞ্জ থেকে সুজাতপুর 17 কিলোমিটার সড়কের অন্তত 5 কিলোমিটারই বেহাল। চলতে গিয়ে গাড়ি নষ্টের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এছাড়া সারসার নাভারণ নিজামপুর 5 কিলোমিটার বেহাল রাস্তার কারণে দুর্ভোগে পড়েছে 15 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।